আমার সন্ধ্যা ৯টা ১৯-এর সময় আমাকে একটা ফোন, আমার একটা অরিত নাম্বার দিয়ে ফোন আসে, নাম্বারটা আমার কাছে আছে। অরিত নাম্বার দিয়ে ফোন আসে, ফোন আসার পরে আমি রিসিভ করি। রিসিভ করার পর তোফাজ্জল আমাকে হাউ হাউ করে কান্দনেছে, ভাই আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলতেছে, আমাকে ভাই বাঁচান, এই আমাকে বাঁচান। তখন রাত্র বাজে ৯টা ১৯। তখন আমাকে কোথায় তুমি আছো, আমি বলছি আমি এফএ হলে, আমি ঢাকা ইউনিভার্সিটি এফএ হলে আছি, আমাকে মারতেছে, আমি বাঁচান। তখন আমার ফোনটা টেনে নিয়ে তারা বলতেছে আপনি কি তোফাজ্জল এসেছেন? এমনি হ্যাঁ তিনি। তোফাজ্জল বাড়িতে কোথায়? আমি কি ভাই ওর তো আমাদের এলাকাতে, আপনার চেনে কি? আমার এলাকা একটা ছোটো ভাই আমার। কি বলছেন? ভাই ও তাই ছোটো ভাই আপনার নাম্বার মুখস্থ কীভাবে বললো? আমি কি ভাই ও আমার একদম কাছের একটা ছোটো ভাই, ওর কাছে অনেক নাম্বার মুখস্থ আছে, অনেক মেধাবী স্টুডেন্ট একটা ছেলে। যে কথা করার পরে কয়টা ও আপনার কাছে নাকি মোবাইল খেয়েছে 7টা। তুমি কি আপনি কী বলেন? ও তো দীর্ঘদিন যাবত মাথা পাগল, তাহলে ও কেয়ার কাছে মোবাইল কী বলছে? উড্ডেবেলায় খান কিন্তু তোর কাছে মোবাইল খেয়েছি, তুই মোবাইল দে, তুই আসো কোথায়? তুমি ভাই আমি তো দেশের বাড়ি। তুই না ঢাকায় আসো, তুই ফোন দে। ও বলতেছে তোর কথা, তোর বারবার তোর কথা বলতেছে, তোর কাছে নাকি ফোন। এগুলো আমার গালাগালি করতেছে, তোরে পুলিশে ধরাবো, তুই আসো কোথায়, ট্র্যাকিং করে তোরে খুঁজবো, বের করবো, এই বলার পর আমি আসে ফোনটা কেটে দিছি। তো আর রাত্রেবেলা শুনি এই অবস্থা। আপনার কাছে কোনো টাকা চাইছিল কিনা? সে টাকা চাইছিল বাড়িতে, এবং আমার ম্যানেজার অমলবাবুর কাছে ফোন দিয়ে বলছে দাদা তুমি একটু যাইয়া আমার বাড়ি গাছ আছে, গাছ বিক্রি করিয়া আমার করে টাকা এনে দাও, আমি এই জায়গায় না নাহলে আমার বাড়ি ফেলাইবে। অমলবাবুর দ্বারা 4বার ফোন দিয়েছিল এই টাকা যাওয়ার জন্য। কত টাকা চাইছিল অমলবাবুর কাছে কত টাকা চাইছে আমি সেটা সঠিক জানি না, কিন্তু অমলবাবুর 4বার ফোন দিয়েছে, 10টা হইতে প্রায় 11টা পর্যন্ত, 10:30 মানসিক রোগী ছিল। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে লাস্ট মুহূর্তে আপনি নাকি চিকিৎসা দিয়েছিলেন। আপনার সাথে ওর সাথে কখন মানে পরিচয় হওয়ার পরে? আমি তোফাজ্জলের একটু পিছনে যাই। তোফাজ্জলের 2014 সাল থেকে আমি তোফাজ্জল আমার সাথে রাজনীতির সাথে জড়িত। সে থেকে আমার সাথে আমার ছোটো ভাই হিসাবে, খুব কাছে একটা ছোটো ভাই হিসাবে আমার সাথে, তার সাথে সম্পর্কটা। আমি যখন ও অসুস্থ হওয়ার যখন একদম পাগল হয়ে যায়, আমি ওকে চিকিৎসা করার, ও শুধু আমার নাম রাখে ভাইয়ের কাছে যাবো, তখন আমি ওরে নিয়ে এসে আমি ওর চিকিৎসা সুস্থ করি। এরপরে আবার ভালো হয়, আবার ওর কাজে আবার চলে যায়, আবার অসুস্থ, আবার আমি নিয়ে এসেছি। এসে আমি 2টি বছর আমি লালন পালন করেছি, চিকিৎসা করেছি, খাওয়ান পোষণ সকল কিছু করেছি। লাস্ট উইক এই যে আপনার আগস্টের 20 থেকে 25 তারিখের ভিতরে আমার কাছ থেকেও চলে গেছে, দূরে গেছে। এই গেল বছর এই টাইম থেকে এই আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত ও আমার কাছে ছিল, আমার রুমে ছিল। আর আমি চিকিৎসা করে একদম ফুল পরিপূর্ণ দিব্যি সুস্থ করে আমার কাছ থেকে এবার ভাই আমি একটু বাড়িতে যাই। এরপর হঠাৎ করে শুনি নাকি আবার আগের মতন মাতলামি করে বা আগের মতন এই পাগলামি। এরপরে দেখা হয়েছে আমার লাগে এই 5 তারিখের পর আমার সাথে আর ওর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। এই যে আপনার বললাম এই মাসের 5 তারিখ, এই যে রানিং মাসের 5 তারিখের পর ওর সাথে আমার সাথে দেখা সাক্ষাৎ নাই। আগে আমার লাগে ও আমার দ্বারে থাকতো, আমি ওরে চিকিৎসা, কাপড় চোপড়, যাবতীয় যা সকল কিছু ওরে বহন করতাম। আমি আমার দ্বারেও থাকতো। হঠাৎ ও একটা সৎ ছিল, ওর মতন ভালো ছেলে, একটি বুদ্ধিমান শিক্ষিত একটি মার্জিত ছেলে ভালো না। ও যখন একটু শারীরিক অসুস্থ হয়েছে তখনও কোনোদিন আমার রুমে থাকতো, কোনোদিন এক গাছ কুড়া 2 গাছ ও কোনো হাতেও নিত না। আরও পরিষ্কার করে আস্তে ধারে রাখতো। যদি কোনো কিছুর সময় চাবি থাকতো, টাকা থাকতো, ভাই আমি টাকা ফেলাই গেছেন, এই নেন এই টাকা। এইভাবে ও একটা স্বভাব চরিত্র, একটা ভালো একটি ছেলে ছিল। ওর মতন এই ভালো ছেলে কিন্তু বুঝলো না শিক্ষিত আমাদের বাংলাদেশের সেই নামকরা শিক্ষাবিদ দাবিতে সে বুঝলো না তারা শিক্ষিতরা সুশিক্ষিত হয়ে যারা দেশ চালাবে তারাই আজকের একটি এতিম অসহায় একটি ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। কিভাবে মারেছে আমি দেখেছি ভিডিওতে। এবার মানুষের তাদেরকে মা বা ভাই বোন কেউই নাই। আল্লাহ যেন তাদেরকে বিচার করে। আল্লাহ যাদের এই দেশের মানুষ, আমাদের পাথরঘাটার একটি অসহায় একটি পরিবার, তার মা নাই, বাপ নাই, ভাই নাই, তার কেউই নাই, তাকে এইভাবে পিটিয়ে যে মেরেছে, আল্লাহ যেন তাদেরকে বিচার দেখায়। আল্লাহ যদি তোমার কোরআন সত্য হয়ে থাকে, যদি তুমি যদি মানুষের সঠিক বিচার করো, আল্লাহ তুমি এই পরিবারের জন্য, এই তোফাজ্জলের জন্য বিচার করো। আচ্ছা, শুধু একটাই কথা, তার পরিবারে তো আসলে কেউ নেই। সেক্ষেত্রে এখন বর্তমানে আইনে যে লড়াই, সেটা আসলে কে করবে? এইটা কি আসলে এই বিষয়ে ভাবছেন কিনা? কালকের আমি যখন মর্গে, তখন আমি সকাল 11টার সময় ওর কাছে যাই।
যাওয়ার পরে ওরে ওইখান থেকে ঢাকা ইউনিভার্সিটির হলের একজন বাদী হয়ে মামলা করেছে, একজন মামলা করেছে। শুনছি 5 জন নাকি আসামি ধরা হয়েছে, সঠিক কিনা আমি জানি না। হ্যাঁ, 6 জন, 5 জন আর 6 জন নাকি নিউজে দেখাইছে নাকি, আমরা জানি না। আয়ুর কাছে বললাম, ভাই আমাদের কোনো সেখানে নাম দিয়ে কোনো মামলা হয় নাই। আমরা সেক্ষেত্রে আমাদের যারা এই পাথরঘাটার আমাদের সন্তান, আমরা যারা অভিভাবক আছি, যারা বংশে যারা লোক আছে, আমরা তাদেরকে বাদী হয়ে আমরা মামলা করতে চাই। সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির কালকে সারাদিনে মর্গে ছিল, যখন আমরা নিয়ে আসি তখন